স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সমঝোতা ভঙ্গের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট। নানা সংশয়ের মধ্যে বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশমুখী তেল গ্যাসের জাহাজ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সময় মতো যক্ষ্মার টিকাও মেলেনি, নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা। পুত্রহারা কৃষকের আর্তনাদ, 9 মাসেই ঝরে গেল আদরের ধন। হামে আরও 4 জনের মৃত্যু। ডিপোতে ঘাটতি, হরমুজেও সুখবর নেই। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সংস্কার নিয়ে বিতর্ক থেকে গেল, কার্যকারিতা হারালো 20 অধ্যাদেশ। সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। সংসদে অর্থমন্ত্রী বলেছেন, 16 বছরের সীমাহীন লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিশেষজ্ঞদের অভিমত, যুদ্ধবিরতি ঘোষণার দ্রুত সুফল পাচ্ছে না দেশের মানুষ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গবেষণার টাকা 9-6, হামের ছোবলে ঝরে গেল আরও 4 শিশুর প্রাণ। ঘুষ ছাড়া সেবা মেলে না, বিআরটিএ, সাভারো এবং ইকুরিয়া নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, অর্থনীতির সব সূচকই চাপে, মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট। শফিকুর বললেন, ভবিষ্যতে দেখা হবে। 133 অধ্যাদেশের মধ্যে সংসদে পাশ হলো 91টি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, জামাত ও কওমি দ্বন্দ্বের সিলসিলা, কৃত্রিম সংকট রোধে সমন্বিত অভিযান, 1.5 লাখ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদ, জরিমানা। এবং ইসলামাবাদে আজ বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, 111-এর অজানা সত্য উদ্ঘাটনের তাগিদ, বিশ্বের নজর আজ ইসলামাবাদে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ইউনূস সরকারের হেঁয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা। এবং হরমুজ প্রণালীতে কড়াকড়ি, লেবাননে হামলা চলছেই, টেকসই শান্তি আলোচনার অপেক্ষায় বিশ্ববাসী। এগুলো নিয়ে আজকের দৈনিক কালবেলা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আজ, ইসলামাবাদে নজর পুরো বিশ্বের। রাজধানীর 3 বাস টার্মিনাল, চলছে ধারণ ক্ষমতার 4 গুণ বাড়তি বাসের রুট পারমিট বাতিলের পরিকল্পনা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, অর্থনীতি ত্রিমুখী চাপে, গোলকধাঁধায় যুদ্ধবিরতি, হরমুজি ট্রাম্প কার্ড। প্রথম দিনে বিএনপির 578 মনোনয়ন ফর্ম বিক্রি, নীরবেই বাড়ছে নিত্যপণ্যের দাম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, উৎকণ্ঠায় শান্তি আলোচনা, যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ, হরমুজে বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিল ইরান। এবং লেবাননে ইসরায়েলি হামলায় আরেক বাংলাদেশি নারী নিহতের খবর পাওয়া গেছে। দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম, 20 কি অর্ডিন্যান্স লুজ ভ্যালিডিটি, পাকিস্তান রেডি টু হোস্ট ইউএস ইরান পিস টকস। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইউএস ইরান টকস অন ট্র্যাক অ্যামিড ট্রুজ ভায়োলেশন। এবং 20 অর্ডিন্যান্স লুজ ভ্যালিডিটি। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, জাতীয় সংসদ পাসেস 20 মোর ইন্টারিম ইরা অর্ডিন্যান্স। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই জাহেদ চৌধুরী। বলছিলাম যে আজকে সবগুলো জাতীয় দৈনিকে এই যে জাতীয় সংসদে যে অধ্যাদেশগুলো পাশ হলো, যেগুলো আটকে গেল, যেগুলো বাতিল হলো, এই নিয়ে আলোচনা আছে। এই যে অনেকগুলো পত্রপত্রিকা এইভাবে শিরোনামটা করেছে, সমঝোতা ভঙ্গের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট এবং 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারালো, যার মধ্যে আছে গুম, দুদক, পুলিশ সংস্কার সহ। এই যে বিরোধী দলের অভিযোগ যে ক্ষমতা কুক্ষিগত করা যাবে, কেবল এ ধরনের বিলই আনছে সরকার, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এখানে শুরুতে একটা জিনিস স্পষ্ট করা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছিল, এই অধ্যাদেশগুলো যেটা যখন পার্লামেন্ট থাকে না তখন অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রেসিডেন্টের থাকে, সেটা অন্তর্বর্তী সরকার হোক, ইভেন এখন পার্লামেন্ট যদি শেষ হয়ে যায় ফার্স্ট সেশন, তাইলে সেকেন্ড সেশন শুরু হওয়ার আগে যদি ইমার্জেন্সি কোনো অধ্যাদেশ জারি করতে হয়, আইন করতে হয়, তখন অধ্যাদেশ জারি করে এটা করতে হয়, পার্লামেন্টে রেটিফাই করা লাগে, অ্যাপ্রুভ করা লাগে। তো অন্তর্বর্তী সরকারের 18 মাসে যে অধ্যাদেশগুলো জারি হয়েছিল 133টি, অনেক বেশি। স্বাভাবিকভাবে চিন্তা করলে অনেক অধ্যাদেশ। এবং বলা যায় যে মাত্র 6 দিনে পার্লামেন্টে এই অধ্যাদেশগুলো নিয়ে ব্যাপক আলোচনার ভিত্তিতে অধ্যাদেশগুলোর মধ্যে 20টি ছাড়া বাকিগুলা পার্লামেন্ট এটা ডিসপোজড অফ করেছে। 20টি অধ্যাদেশ অ্যাপ্রুভেল দেয় নাই, বাকিগুলা করেছে। তার আগে
পার্লামেন্ট যে ভেরি ফার্স্ট ডেতে যখন পার্লামেন্ট বসেছিল তার পরপরই একটা স্পেশাল কমিটি গঠন করে দেওয়া হয়েছিল যারা আইনের বিষয়ে অভিজ্ঞতা আছে এরকম সরকারি এবং বিরোধী দলের সদস্যদের নিয়ে একটা স্পেশাল কমিটি, সেটাই হয়ে থাকে সাধারণত এই জাতীয় বিষয়ে। তো এই কমিটি মানে 6 দিনে আমি যে বললাম পাশ করছে, তার আগে ওই কমিটিতে কিন্তু অনেক সময় এগুলা ব্যাপক আলোচনা হয়েছে সরকার এবং বিরোধী দলের উপস্থিতিতে, এবং এইখানেই মোটামুটি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে যে কোনগুলা পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে কোনগুলা করবে না, এইগুলা নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা। এর মধ্যে বিরোধী দলের নোট অফ ডিসেন্ট ছিল, সরকারি দলেরও কারো কারো আপত্তি ছিল, আমরা দেখেছি একজন মেম্বারের আপত্তি একবার ফেসবুকে ভাইরালি হয়ে গেছিল। এইগুলার পরে একটা সিদ্ধান্তে তারা আসছিল যে কোনগুলা তারা পাশ করবে কোনগুলা পাশ করবে না, কোনগুলা পরবর্তী সেশনে পাশ করা হবে, আপাতত ল্যাপস হয়ে যাবে, পরে পাশ করবে। তো গতকালকের বিষয় যেটা আপনি বলছেন যে অভিযোগে বিরোধী দল ওয়ার্কআউট করছে, এইটা হলো জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবন, শেখ হাসিনার যেটা বাসভবন ছিল, এটাকে যে জাদুঘরে রূপান্তরিত করে জুলাই গণহত্যা সহ 16 বছর 17 বছরের গুম হত্যার শেখ হাসিনার ফেসিবাদী শাসনামল এবং তার আগেরও কিছু ঘটনাবলী এই সব নিয়ে এই জাদুঘরটা করা হচ্ছে, এবং এটা সেপারেট একটা জাদুঘর, আমাদের জাতীয় জাদুঘরের আন্ডারে কোনো কিছু না, এটা আলাদা। এই জন্য এটার জন্য আইন প্রণয়নের বিষয় আসছিল এবং এটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার করে গেছিল। তো এইটা পার্লামেন্টারি স্পেশাল কমিটিতে যে সিদ্ধান্তটা হয়েছিল যেভাবে পাশ হবে, অন্য আইনগুলোর ক্ষেত্রে সরকার মোটামুটি এটা মেনটেন করলেও আপনি যেমনটি বলছেন যে গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ সংস্কার, এইগুলাকে কিন্তু বাতিল করেনি সরকার, বলছে যে এইগুলা এখন যেহেতু রেটিফাই করা হলো না, কার্যকারিতা হারালো, বাট নেক্সট সেশনে গতকাল স্পেসিফিকলি তারা বলেছে, কমিটমেন্ট করেছে যে নেক্সট সেশনে এই মাত্র 4টা অধ্যাদেশ বাতিল করা হয়েছে, আর বাকিগুলা কিন্তু বাতিল করা হয় নাই, মাত্র 4টা বাতিল করা হয়েছে যে এগুলোর কার্যকারিতা নেই, প্রয়োজন নেই, যেমন গণভোট হয়ে গেছে, এই অধ্যাদেশ এখন আর আইনে পরিণত করার কোনো প্রয়োজন নেই, এইরকম 4টা অধ্যাদেশ যেগুলোর প্রয়োজন নেই এগুলো বাতিল করা হয়েছে। এর বাইরে এগুলো পরবর্তী সেশনে আরও আলোচনা করে আরও বেটার করে গভর্নমেন্টের বক্তব্য যেটা তোলা হবে, এটা আপত্তি সত্ত্বেও নানা ধরনের আলোচনা সমালোচনা সত্ত্বেও বিরোধী দল এগুলাকে পার্লামেন্টে উপস্থিত থেকে এগুলো হানা যাই ভোট দেখ না কেন তার পক্ষে ইয়ে করছে। কিন্তু গতকালের বিষয়টি খুবই ছোট দুইটা বিষয় নিয়ে বিরোধটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক বড় ডিসকাশন হয়েছে, ডিবেট হয়েছে, এবং আমি বলবো এটা একটা লাইভলি ডিবেট হয়েছে, যদিও বিলটা পাশের পরে মেইন ডিবেটটা হয়েছে। তো এখানে বিরোধী দলকে বলবো তারা ওয়াকআউটও করেছেন পরে, তারা বিল পাশের মুহূর্তে, দিস ইজ দ্য প্র্যাকটিস, যে যখন বিল পাস হচ্ছিল ওই মুহূর্তে তাদের ওয়াকআউট করা উচিত ছিল, হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণে এটা হয়েছে। এর আগেও আমরা একটা বিলের ক্ষেত্রে দেখছি যে তারা কোন সময়ে ওয়াকআউটটা করবেন, একটা টাইম আছে যে এই সময় আমি এটাকে, তাইলে এটা রাইটলি এটা আপনার পার্লামেন্ট প্রসিডিংসে এটা হয়, নতুবা এটা রিফ্লেকশনটা প্রপারলি হয় না। এনিওয়ে, তো সেইটার আপত্তিটা হলো যে একটা কমিটি যেটা ছিল যে এটা বিশেষজ্ঞ ব্যক্তির নেতৃত্বে একটা কমিটি সুপারভাইশন করবে এটার অ্যাক্টিভিটিস, শেষ মুহূর্তে তারা প্রাইভেট মেম্বারস একটা বিল এনে এটা মন্ত্রী ডিসাইড করবেন, এই কথা বলা হয়েছে ওয়ান থিং। আর দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট যে এইখানে বলা হয়েছে সরকারকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ওই যে কমিটিটা পরিচালনা করে ওই কমিটির কোনো মেম্বারকে সরকার চাইলে অপসারণ করতে পারবে। এই দুইটা সংশোধনী শেষ মুহূর্তে একজন সদস্য প্রাইভেট মেম্বার বলা হয় যারা সরকারে নেই, মন্ত্রী নেই, প্রাইভেট মেম্বারের একটা সংশোধনী এখানে আনা হয়েছে, এটা নিয়ে মূল বিরোধটা কালকে হয়েছে এবং বিরোধী দল বলছে যে এটা করার দরকার ছিল না। আর সরকারের যুক্তি হলো যে এটা মন্ত্রীর কথা বলে দিয়ে একটা যেই ক্ষমতায় থাকুক মন্ত্রীর নেতৃত্বে কমিটি হলে এটার জবাবদিহিতা বেশি থাকবে, তারা এই যুক্তিটা দেখানোর চেষ্টা করেছে। আর বাতিলের ক্ষমতার বলছে যদি এটা না থাকে তাইলে ওখানে কোনো সদস্য যদি কোনো ধরনের অপরাধ করেন, কোনো ধরনের দুর্নীতি করেন, কিছু করেন, তাইলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এটা কোনো সরকারি প্রতিষ্ঠানে কিংবা এরকম ইয়েতে নাই, এটা হলো গ্রাউন্ড। আর অধ্যাদেশগুলোর ক্ষেত্রে আপনি রাইট যেমনটি বলেছেন, আসলে গুম সবচেয়ে বেশি এটা আলোচনা হয়েছে এই পার্লামেন্টে পাশের প্রক্রিয়ার মধ্যে, যে এই আইনগুলা দুদক গুমের আইন, দুদক আইন, মানবাধিকার কমিশনের আইন এবং পুলিশ সংস্কার, মানবাধিকার গুম এবং মানবাধিকার কমিশন, এইগুলো নিয়ে আলোচনাটা কালকে হয় নাই, বাট আগের দিনগুলোতে বেশি হয়েছে। এই কারণেই হয়েছে যে এইগুলা সরকার পরিবর্তন আনবে বলছে, পজিটিভ পরিবর্তন আনবে বলছে, বিরোধী দলকে পার্লামেন্টে নিয়ে কমিটিতে নিয়ে আলোচনা করবে বলছে, বাট এটা নিয়ে একটু সন্দেহ সংশয় আছে
তাইলে কি সরকারের পরিবর্তনগুলো এমন কিছু যাতে না হয় যে আসলে যে উদ্দেশ্যে অধ্যাদেশগুলো করা হয়েছিল কিংবা যে উদ্দেশ্য নিয়ে সংস্কার, যে উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব, যে এই গুমের সংস্কৃতি বাংলাদেশে থাকবে না, মানবাধিকার লঙ্ঘিত হবে না, এইগুলা বাধাগ্রস্ত হয় কিনা এই সংশয় থেকে বিরোধী দল এগুলো নিয়ে। আমরা একটু অন্য প্রশ্নে যাবো, ছোট্ট করে আপনার কাছে জানবো, পুরো সংসদের এই কয়েকদিনের পথ চলে মনে হলো কিনা যে সরকার বিরোধী দলের বোঝাপড়ার কোথাও ঘাটতি আছে? আমি তেমনটি মনে করি না। আসলে দেখেন, পার্লামেন্টে দুইটা জিনিস মনে হয়েছে যে অভিজ্ঞতার উপর। আপনি জানেন যে এই পার্লামেন্টে নবীন সদস্য অনেক বেশি, বয়সের শুধু না, বয়সের দিক দিয়েও নবীনও বেশি, আর প্রথমবারের মতো পার্লামেন্টে আসছেন যাদের অভিজ্ঞতা নেই পার্লামেন্টের প্রসিডিংসে, তো তারা আস্তে আস্তে শিখে ফেলছেন। এবং জানার থাকলে আমি স্পেশালি এখানে হাসনাত আবদুল্লাহর কথা বলতেই হয় যে আমরা যদি এই কয়দিনের পারফরমেন্স দেখি তাহলে বিরোধী দলে হি ইজ দ্য বেস্ট পারফর্মার অপোজিশন থেকে। তো এইটা অন্যান্য সদস্যরা, বিরোধী দলের অন্য তরুণ সদস্য যারা আছেন তারাই অ্যাডভান্টেজটা কেন নিতে পারছেন না? একটু শিখে নিলে, লাইব্রেরিতে বসলে কিংবা আগের প্রসিডিংসগুলো দেখলেই কিন্তু তারা পারফর্ম করতে পারেন। পার্লামেন্টের কিছু নিয়মকানুন মেনে, যেমন কালকে এই কথাটি মাননীয় স্পিকার হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে এক পর্যায়ে মন্তব্য একটা করেছেন, বাট এটা আমি মনে করি না যে এটা খুব একটা মানে হার্শ, হয়তো তাৎক্ষণিকভাবে একটু হার্শ মনে হয়েছে যে তাকে এইভাবে করা হয়েছে, কিন্তু উনি পজিটিভলি বলেছেন যে একটু এখানের প্রসিডিংগুলো একটু, বাট আমি মনে করি যে এখন পর্যন্ত বিরোধী দল অনেক বিষয় পয়েন্ট আউট করে প্রাণবন্ত আছে এবং এক ধরনের গুড অ্যাটমসফিয়ার আছে, কারণ কালকে দুপুরবেলা তারা একসাথে খাওয়া দাওয়া করে, এই ধারায় অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করছি। একটু প্রসঙ্গ বদল করি, নিঃসন্দেহে পুরো বিশ্বের চোখ এখন পাকিস্তানে। কেন বলছে? ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই বহুল প্রত্যাশিত সংলাপ, যদিও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, আপনার কাছে কি মনে হচ্ছে ছোট করে? এখানে দুটি বিষয় দেখেন খুবই স্পষ্ট করে, যে আজকের এই বৈঠকের দিকে সারা বিশ্বের চোখ, এবং ইতিমধ্যে পাকিস্তানের ডেলিগেশন এখানে পৌঁছেছে। আমরা যখন আলাপ করছি তার আগে পরে কোনো এক সময় জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকান ডেলিগেশন এসে পৌঁছাবে, কারণ উনি রওনা দিয়েছেন, এই নিউজ দেখেছি। বাট অ্যাডভান্স টিম ইজ অলরেডি ইন পাকিস্তানে আমেরিকান অ্যাডভান্স টিম যারা প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ করবেন তারা কিন্তু পৌঁছে গেছেন, নিরাপত্তা জোরদার হয়েছে। কিন্তু রাইট নাও একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে যে ইসরায়েল লেবাননে আক্রমণটা বন্ধ করছে না, এবং ইরানের যে টিম লিডার গালিবাফ, মিস্টার গালিবাফ ইরানিস পার্লামেন্টের স্পিকার, এবং ফরেন মিনিস্টার আরাকচি, এই দুজনই মেইনলি ইরান টিমকে লিড দিচ্ছেন। যদিও এই টিমে বলা হচ্ছে 71 মেম্বার ইন টোটাল, তাদের অর্থমন্ত্রী সহ, ব্যাংকের গভর্নর সহ এবং সিকিউরিটি অ্যাডভাইজার সহ 71 জন টোটাল ডেলিগেশনের যে রিপোর্টটা আসছে। এখন মেইন ইস্যু হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েল আক্রমণ বন্ধ করবে। দেখেন, এই আলোচনায় ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো তারা কিন্তু নাই। এই যে যুদ্ধবিরতি হলো, তারাই কিন্তু, ইসরায়েলি কিন্তু ফার্স্ট অ্যাটাকটা করেছে এবং হত্যার জন্য তারা নিজেরাই বলেছে তারা অপারেশন চালিয়েছে। আমেরিকার লজিস্টিক সাপোর্ট দিয়ে প্রথম দিনের 28 ফেব্রুয়ারির যে হামলায় আলী খামেনি সহ সিনিয়র লিডাররা মারা গেছেন, সেই ইসরায়েলি কিন্তু এই যুদ্ধবিরতির আলোচনায় নেই, যদিও সে যুদ্ধবিরতি মেনে নিয়েছে স্টেটমেন্ট দিয়ে। তো এটা তাদের জন্য একটা যে তাদেরকে সাইড লাইনে রাখা হয়েছে। বাট এইখানে তারা লেবাননে অ্যাটাকটা কন্টিনিউ করছে এবং ইন্টেন্সিফাই করেছে, বেড়ে গেছে। তো এইটা নিয়ে আপত্তি ইরানের, যে লেবাননে, কারণ 10 দফার মধ্যে এটা ছিল, স্পেসিফিকলি নাম উল্লেখ করেছিল হিজবুল্লাহর উপর হামলা বন্ধ করতে হবে, এই কথাটা স্পেসিফিকলি ছিল লেবাননে যে হামলাটা হচ্ছে। এইটা এখন পর্যন্ত পুরোপুরি ইসরায়েল মানে নাই, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে উনি টেলিফোন কনভারসেশনে রিকোয়েস্ট করেছেন হামলা বন্ধ করার জন্য। তবে এখানে একটা কোয়েশ্চন, কালকে রাত্রে যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে করা হয়েছিল ভার্জিনিয়া, উনি যখন এয়ারফোর্স ওয়ানে উঠছিলেন তখন সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করেছেন যে একটা জিনিস কোনটা হলে আপনার অর্জন মনে হবে। উনি কিন্তু স্পেসিফিকলি বলছেন যে ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার থেকে সরে আসে, নিউক্লিয়ার বোমা তৈরির কাজ থেকে সরে আসে, দ্যাট শুড বি দ্য মানে বিগ অ্যাচিভমেন্ট ফর ইউএসএ। তো আই থিঙ্ক এই জায়গাটাতে একটা আশার বিষয় আছে যে ইরান তো অলরেডি এটা মেনে নিয়েছে, এবং এইটাতে যদি ক্লিয়ার একটা ঘোষণা আসে যে আমরা পারমাণবিক বোমার দিকে যাব না, পারমাণবিক কার্যক্রম, বিদ্যুৎ এবং শান্তিপূর্ণ কাজে তো তারা ব্যবহার করছে এবং করবে, কিন্তু বোমা তৈরিতে যাবে না, এই অ্যাসুরেন্স চেয়ে এখানে ট্রাম্প যেটা চাচ্ছেন যে উনি যুদ্ধে জয়ী হয়েছেন কিংবা এখন এসে আলোচনায় জয়ী হয়েছেন,
এই ধরনের একটা কিছু ইস্যু উনি চাচ্ছেন এবং এই ইস্যুটা উনি পিন পয়েন্টেড করেছেন। উনি বলছে আমেরিকার জন্য হরমুজ, গতকালকে যেটা সর্বশেষ স্টেটমেন্ট উনার, যেটা আমেরিকার জন্য হরমুজ কিন্তু ইস্যু না, কারণ ওই দিক দিয়ে আমাদের জাহাজ টাজ চলে না, আমাদের লাভ ক্ষতি কিছু নেই, এটা যাদের দরকার ওরা দেখে নেবে, এটা বলেছেন। তারপরেও বলেছেন যে এটা খুলে দেওয়া উচিত, বাট মেইন ইস্যুটা উনি এখন বলছেন, কনসেন্ট্রেট করছেন, পিন পয়েন্টেড করছেন যে আপনার বিয়ে করতে হবে, ওইখান থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ থেকে সরে আসতে হবে। আর ইরানের দিক থেকে সবচেয়ে বড় ইস্যু যেটা আসছে যে আপনার এই যুদ্ধবিরতি যেটা হলো এটা স্থায়ী হবে এবং ফার্দার কখনো আবার এরা কেউ ইরান আক্রমণ করবে না, এটা হলো টপ অফ দ্য এজেন্ডা ইরানের সাইড থেকে। সো এইটা তো অবশ্যই, যদি আপনি যুদ্ধবিরতি বলেন তাহলে যুদ্ধবিরতি এটা অস্থায়ী কিছু না, এটা পার্মানেন্ট। এটা তারা যাচ্ছে যে এখানে এক ধরনের সমঝোতাটা একটু স্টিক করতে, যে এটা আমেরিকার পক্ষ থেকে এটা ক্লিয়ার একটা ইয়ে আসবে। আর এর বাইরে যে বিষয়গুলো আছে 10 দফার মধ্যে আপনি দেখেছেন, এখানে কম্পেনসেশন অন্যতম বিষয়, যে হরমুজ। তো হরমুজে ইরান বলছে আমরা এটা খুলে দিব, বাট আমরা টোল আদায় করব। আর আমেরিকানদের আপত্তিটা মূলত যে টোল আদায় নিয়ে, এই টোল নিয়ে আদায় কিন্তু এটা ওপেন থাকবে সবার জন্য, এতে ইরানের আপত্তি নেই। এই টোল আদায়ের বিষয়টা একটা নেগোসিয়েশনের বিষয় থাকবে, হয়তো এখানে কোনো ফিগার আউট করে দিবে। এবং ইরান যেটা বলছে তার কম্পেনসেশন, তার আলাদা একটা দাবি আছে, আবার হরমুজের রিলেটেড এই দাবিটাও আছে যে ইরান যুদ্ধে যে ক্ষতি হলো, যুদ্ধে হামলার পরে ক্ষতি হলো, এটার কম্পেনসেশন তার আদায় করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আমি আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস দেখেন, যে যুদ্ধ শুরুর আগে হরমুজ কিন্তু ওপেন ছিল, এখানে কিন্তু কোনো টোল ছিল না। সেই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করে, সেই যুদ্ধের পরে এখন কিন্তু হরমুজে একটা টোল বসছে, হরমুজের একটা টোল বসছে। এটা হলো ইরানের জন্য বাড়তি পাওনা, যদিও তারা 55 জন নেতা হারিয়েছে এবং বিশাল তো মানে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, কত অনেক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এবং এইখানে আপনার ট্রাম্পকেই কোয়েশ্চনও করা হয়েছিল যে তাইলে আপনারা ইরান যুদ্ধ থেকে কি অর্জন করলেন। এখন উনি নিউক্লিয়ার পাওয়ারের কথা বললেন, উনি বলছেন ওই যে রিজিম চেঞ্জ, উনার ল্যাঙ্গুয়েজে আমরা রিজিম চেঞ্জ করে ফেলছি, মানে 55 জনকে উনারা মেরে ফেলছেন, রিজিম চেঞ্জ। কিন্তু আমরা দেখছি ওই রিজিমই আছে, ওই সরকারই আছে, ওই প্রেসিডেন্টই আছেন, ওই স্পিকারই আছেন, ওই পররাষ্ট্রমন্ত্রী আছেন। সুতরাং রিজিম চেঞ্জের যদি অনুবাদ করা হয় তাইলে তো পরিবর্তন এটা হয়নি, হয়তো কিছু নেতাকে এবং গুরুত্বপূর্ণ নেতাকে, বিশেষ করে সামরিক নেতৃত্বকে, কয়েক স্তরের নেতৃত্বকে তারা হত্যাযজ্ঞ চালিয়ে তাদেরকে হত্যা করেছে, এইটা এই বোম্বিংয়ের মাধ্যমে, এইটা ট্রু। তবে আমেরিকাকেও অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপের মধ্যে পড়তে হয়েছে এই যুদ্ধের ফলে, এবং এটার জবাব দিয়ে তাকে আগামী নির্বাচনে তাকে করতে হবে। এবং মিড টার্ম যেটা আছে নভেম্বরে যে মিড টার্মটা আছে, এই মিড টার্মে হয়তো এটার প্রতিফলন দেখা যাবে। আর এখানে আরেকটা কথা বলতে হয় যে জেডি ভান্স, যিনি বলা হচ্ছে যে অন্যতম একটা ক্যান্ডিডেট নেক্সট ইয়েতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমেরিকার, তো উনি চাইবেন যে এই নেগোসিয়েশনটা সফল হোক। এখানে শুধুমাত্র ইসরায়েল চায় না যে এরকম একটা সমঝোতা হোক, বাকি পাকিস্তানও চাচ্ছে, আমেরিকা তো খুব সিরিয়াসলি চাচ্ছে, পুরো বিশ্ব তো চাচ্ছে, কারণ এটা অর্থনৈতিক আঘাত বিশ্বের প্রতিটা দেশের উপর পড়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, যে এই আলোচনায় কিন্তু জেডি ভান্সের সাথে আগে কিন্তু বলা হয়েছিল না, এখন দেখা যাচ্ছে মিস্টার মার্কো রুবিও, ফরেন মিনিস্টার, উনিও আসছেন। শুধু তাই নয়, এই যে আপনার ব্রেন্ট কুপার, যিনি সেন্ট্রাল কমান্ডের চিফ, সেন্টকমের চিফ, যে উনিও সিকিউরিটি, কুশনার, তারপরে উইটকফ, সবাই যারা দুজন মিডিয়েটার, দীর্ঘদিন ধরে মিডল ইস্টের মিডিয়েটার ছিলেন, তারা আসছেন। এবং জেনারেল ডেনকেনের কথাটা ক্লিয়ারলি বলা হয় না, ডিফেন্স মিনিস্টার, উনিও উনি চিফ অফ স্টাফ, উনিও হয়তো আসতে পারেন এই আলোচনা। আমরা প্রত্যাশা রাখি যে ইতিবাচক কিছু এখান থেকে বেরিয়ে আসবে হোপফুলি, হয়তো সময় লাগতে পারে। এবং এটা আলোচনাটা এটাই কি শেষ, শুরু এবং শেষ হবে, এটাকেও প্রেসিডেন্ট ট্রাম্পকে কোয়েশ্চেন করা হয়েছিল, উনি বলছেন এটা এখনই বলা যাচ্ছে না, তবে শেষ হওয়ার সম্ভাবনাই বেশি। জি, এই 40 দিন ধরে আমরা যুদ্ধের সাথে এই বিষয়টি আলোচনা করছি, আমাদের অর্থনীতিতে, আমাদের জ্বালানি খাতে, সামগ্রিক অর্থনীতিতে এই যে যুদ্ধের প্রভাব, জ্বালানি পরিস্থিতির তো কোনো মানে উন্নতি এই অর্থে বলছি, পেট্রোল পাম্পগুলোর তো আমরা এই চিত্রটাই যদি একটু বলি। এখানে দেখেন, এই আলোচনাটা বরাবরই শুরু থেকেই হচ্ছে যে সরকারের তরফ থেকে, আমি যদি বলি যে সরকার একটা সিদ্ধান্ত অনেক কঠিন হলেও আমি মনে করি যে এটা একটা পজিটিভ ডিসিশন হয়েছে, যে এত চাপের মধ্যে, যেখানে ভেরি
ফার্স্ট ডেতে 85টা দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশ আজকে পর্যন্ত বাড়ায়নি। যুদ্ধ শুরু হওয়ার 28 তারিখ থেকে 42 দিন হয়ে গেছে, 39 দিনের মাথায় যুদ্ধ শেষ হয়েছে, মানে যুদ্ধ বিরতি হয়েছে। এবং এটা না বাড়ানোর কারণে আপনি মূল্যস্ফীতিটা হয়নি। যদি সরকার জ্বালানি তেলের দাম বাড়াতো, 166 কোটি টাকা পার ডে ভর্তুকি দেওয়ার পরও তারা দাম বাড়ায়নি, এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে মনে হচ্ছে আজকের দিন পর্যন্ত। এবং এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না, এটা ক্লিয়ার করা হয়েছে। সো এইটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের মার্কেটে মূল্যস্ফীতিতে। আপনি ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি কমেছে, আপনি দেখেছেন 2-3 দিন আগে একটা রিপোর্ট ছিল যে এটা কমেছে। হয়তো এটা ঠিক যুদ্ধের ইফেক্টটা এখানে আসেনি, এটা নেক্সট মান্থে বোঝা যাবে, কিন্তু এটা একটা পজিটিভ ডিসিশন গভর্নমেন্টের তরফ থেকে। সেকেন্ডলি আপনি দেখেন যে গভর্নমেন্ট সরবরাহ কমায়নি, এটা কিন্তু পেট্রোল মালিকরা বারবারই এটা বলছেন, তারা সরবরাহ কমায়নি এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে। থার্ড ইস্যু হলো গভর্নমেন্টের তরফ থেকে বলার জন্য তারা অল্টারনেটিভ সোর্স থেকে জ্বালানি ইম্পোর্টের ব্যাপারে যে ইনিশিয়েটিভ নিয়েছে, আমি মনে করি এটা এনাফ। তারা আক্ষরিক অর্থেই সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এবং সফল হয়েছে এখন পর্যন্ত। আমরা পার্লামেন্টে যদি জ্বালানি মন্ত্রীর স্টেটমেন্ট দেখি, তাইলে পার্লামেন্টেও উনি যে কথাগুলো বলছেন, যে ইম্পোর্ট, যে স্টক আছে, যে ইম্পোর্ট আছে, চ্যানেলে যা আছে এবং যেগুলো কন্ট্রাক্ট করা হয়েছে, আমি মনে করি সরকারের এই সমস্ত ইনিশিয়েটিভগুলো এনাফ এবং এটা জারি রাখতে হবে, কন্টিনিউ করতে হবে। এখন আদার সাইড জ্বালানির পাম্পগুলোতে ভিড়টা কমছে না, ভোগান্তি মানুষের পাচ্ছে না। এখানে সরকারের তরফ থেকে দুটো কথা বলা হচ্ছে, আসলে আমরা প্যানিক বাই করছি, ইজ ট্রু, এটা সত্য যে আমাদের সাধারণ গ্রাহকদের মধ্যে একটা প্যানিক বাই আছে, আছে। আরেকটা বিষয় হলো যে কিছু ক্রাইসিস সৃষ্টি হয়েছে মজুতদারদের জন্য, সেটা এই পাম্প থেকে আপনার গ্রাহকদের মাঝখানে আসার মধ্যে কিছু লিকেজ হয়ে যাচ্ছে। এইটা বাইরে, দেশের বাইরে পাচারও কিছু ধরা পড়ছে, মিয়ানমারে নেওয়ার ক্ষেত্রে কিংবা ভারতে নেওয়ার ক্ষেত্রে মিয়ানমারে বড় চালান ধরা পড়েছে। এবং লোকালি আপনি দেখেন যে পার্লামেন্টে উনি যেদিন স্টেটমেন্ট দিচ্ছিলেন যে 4 লক্ষ লিটার উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করার, 4 লক্ষ লিটার। তো এই বিষয়গুলা সরকার, এই মেনটেনেন্সগুলা, এই নজরদারিগুলা জোরদার করলে আমার মনে হয় সিচুয়েশন ইমপ্রুভ করতে। এবং সর্বশেষ আমরা দেখছি অকটেনের একটা প্রিডিকশন ছিল শর্টেজের, তো অকটেনের একটা জাহাজ কিন্তু 3 দিন আগে চিটাগাং পোর্টে আসছে। সো অকটেন ক্রাইসিস থাকবে না। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে মোটরসাইকেল চলে পেট্রোল এবং অকটেনে, পেট্রোলের 100% আমার লোকাল প্রোডাকশন। তো 100% যদি লোকাল প্রোডাকশন থাকে, তাহলে ওটা ক্রাইসিস তো এখনো নাই এবং ভবিষ্যতে হওয়ারও সম্ভাবনা নাই। তাইলে কেন এই মোটরসাইকেলের এত দীর্ঘ সারি আমরা দেখি? সুতরাং এগুলোর কিন্তু আনসার নাই। কেউ একটা বলার চেষ্টা করছে যে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে ওই পেট্রোল যে লোকাল 100% আসছে, এর একটা সার্টেন পার্সেন্টেজ ইস্টার্ন রিফাইনারিতে আসে। সুতরাং এইটা বন্ধ হলে এখানে হয়তো প্রোডাকশনটা একটু কমবে, এটা একটা সম্ভাবনা থাকে। আর অকটেনের ক্ষেত্রেও দেখেন 65% মোরাললেস বলা হয় যে লোকাল প্রোডাকশন, আর বাকিটা 35 to 40%, কোনো ক্ষেত্রে 30%ও ইম্পোর্ট করতে হয়। তো অকটেনের এই ইম্পোর্টটা আছে, কিন্তু আমাদের হয়তো এলএনজির ক্রাইসিসটা হয়ে যেতে পারে ভবিষ্যতে, কিংবা আপনার এলপিজির ক্ষেত্রে। কিন্তু সরকার এখন পর্যন্ত জুলাইতে, এপ্রিলে হবে না, মেতে হবে না, বাট এটা কন্টিনিউ করলে হবে। আর এর পরের বিষয়, দামের বিষয়টা এখনো বলা যাচ্ছে না। আপনি হরমুজে যদি ট্যাক্স বসে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বাড়লে এটার কিছুটা প্রভাব তো লোকাল মার্কেটে পড়বেই। এখন সেই সময় সরকার দাম বাড়াবে কি বাড়াবে না, এটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। জি, অবশ্যই। একেবারে শেষে একটু স্বাস্থ্য খাতের বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। জানেন যে হাম সংক্রমণ পরিস্থিতি দিন বাড়ছে। গতকালের খবর যদি বলি, সবশেষ 24 ঘন্টায় 4 জন মারা গেছে, শিশুর মৃত্যু হয়েছে, শতাধিক মৃত্যুর ঘটনা আছে। এর মাঝে নতুন করে উদ্বেগ, আমি যদি একটু সমকালের একটি সংবাদ যদি দেখেন যে সময় মতো যক্ষ্মার টিকাও মেলেনি, অর্থাৎ স্বাস্থ্য খাতে। এবং আমরা দেখেছি যে কালবেলাতে এরকম একটি শিরোনামী করেছে যে ইউনূস সরকারের হেয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়। এই জায়গাটিতে একটু আপনার। আমি এই কথার সাথে একমত পোষণ করি এই কারণে, আসলে ইউনূস সরকারের সময় যাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রথম ভদ্র মহিলাকে, শুরু থেকে ওনাকে নিয়ে নানা সমালোচনা আসছিল। এই কারণে ওনার দক্ষতার অভাব, ওনার হয়তো আন্তরিকতার অভাব ছিল না, হয়তো বা সততার অভাব ছিল না, জানি না, আমি এটা সময়ই বলে দিবে। বাট ওনার দক্ষতার অভাব ছিল, এটা শুরু থেকেই কিন্তু এটা বলা হয় শেষ দিন পর্যন্ত। এবং শেষ দিন কিন্তু পরে আরেকজন প্রতিমন্ত্রী স্ট্যাটাসে ডক্টর সাইদুর রহমানকে নেওয়া হয়েছিল বিশেষ সহকারী হিসাবে। উনি আসার পরও মেজর চেঞ্জ যে হয় নাই, কিংবা অনেক জায়গায় যে গ্যাপ রয়ে গেছিল এই হামের ক্ষেত্রে, এটা যে হামের ক্ষেত্রে আসলেই তারা
ক্যাম্পেইনটা করতে পারেননি। যেটা ক্যাম্পেইন হলে যেটা হয় যে আমাদের দেশে প্রায় 90%, 89% হলো কাভার এরিয়া ছিল, 89। তো বলা হয় এরকম একটা ফিগার যে 80 to 90 যখন আপনার কাভার এরিয়া থাকবে, আপনার যখন শিশুদের টিকা দেওয়া হয়ে যাবে, তাইলে এটা স্প্রেড করবে না। কিন্তু ইউনূস সরকারের আমলে এই ক্যাম্পেইনটা না করার কারণে যে হাম দিবস পালিত করে একদিনে সবাইকে টিকা দেওয়া, সেটা করা হয়নি। বাট টিকাটা বন্ধ ছিল না। ওইখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রথমে একটা রং স্টেটমেন্ট করেছিলেন যে ইউনূসের আমলে হামের টিকা দেওয়া হয়নি। এটা ট্রু না, এটা সত্য না। পরে এটা উনি কারেকশন করেছেন, উনি বুঝতে পেরেছেন। তো এটা হাসপাতালগুলোতে টিকা হচ্ছিল, আমি আমার বাচ্চাদের হাসপাতালে নিয়ে গেলে টিকা দিতে পারছিলাম, যে কেউ পারছিল। বাট ক্যাম্পেইন করে যে দেওয়া, ক্যাম্পেইন করলে এটা যেটা হয়েছিল যে 89 থেকে এটা 59-এ চলে আসছিল। এই যে 20% কম দেওয়া হলো, এই পার্সেন্টেজটা কমে আসলো, এটার টিকার এই ধরনের হলো, যখন আপনি এটা কমে আসবে তখন এটা স্প্রেড করবে। এবং তাই হয়েছে, এটা মহামারীর মতো অবস্থায় চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যখন আপনি 89 থেকে কমে 59-এ চলে আসছে, এই যে পার্সেন্টেজ, যে টোটাল শিশুর মধ্যে যেটা দেওয়া হচ্ছে, সেটা হলো আমল। এবং বলা হচ্ছে যে 4 বছরের ক্যাম্পেইনটাই দুর্বল ছিল। এই ইউনূসের আমলে একটা, ডক্টর ইউনূস সরকারের আমলে একটা, কিন্তু তার পূর্ববর্তী আমলেও, তার আগেও কিন্তু আরো 3 বছর এটা ক্যাম্পেইনটা খুবই দুর্বল ছিল, যে কারণে এই প্রভাবটা এখন এসছে। এটা সিরিয়াস অবস্থা হয়ে গেছে। তো সরকার হয়তো 1 মাসের ভিতরে এটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। 2-1 জায়গায় যখন হামে শিশু মারা যাওয়ার সংখ্যা বেড়ে গেছে, এখন তারা স্টেপ নিচ্ছে। আমি বলবো আপনি টিকা দেওয়া শুরু হয়েছে, এবং ক্যাম্পেইনটাও, মানে বড় ক্যাম্পেইনটা কিন্তু এখনো হয় নাই, এটা এর ভিতরেই হবে, একটা ডেট ফিক্স আপ করা হয়েছে। একইভাবে আমি বলবো যে অন্য কোনো সেক্টরে, আপনি যেমন বললেন যক্কার ক্ষেত্রে আরো কোন জায়গায় যে ঝামেলাগুলো আছে, ঘাটতিগুলো আছে, এটাকে সিরিয়াসলি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথাবার্তা কম বলে কনসেন্ট্রেট করা উচিত, যে আসলে আর কোন কোন জায়গায় ঘাটতিগুলো রয়ে গেছে, এগুলোকে ফাইন্ড আউট করা, সর্ট আউট করা, এবং এগুলোর ব্যাপারে স্টেপ নেওয়া, ইমিডিয়েট স্টেপ নেওয়া, যাতে এটা বড় ধরনের বিপর্যয় ঘটার আগে আমরা। হামের ক্ষেত্রেও যদি আমি বলবো, এখানে সবার একটা দুর্বলতা আছে, আমাদের মিডিয়ারও দায়িত্ব আছে। আমরা কিন্তু একটা মিডিয়াও বলতে পারি না যে হামের কন্ডিশনটাই, তাহলে আমার এতগুলো রিপোর্টার, এতগুলো মিডিয়া, সবাই পলিটিক্স নিয়ে খুবই এত এঙ্গেজ ছিল যে স্বাস্থ্য কার্ডটা টোটালি ওভারলুক করা হয়েছে। ছড়িয়ে পড়লো তখন কি আমরা আগে যদি এটা 5টা নিউজ হতো, এটা নিয়ে ক্যাম্পেইন হতো, তাহলে কিন্তু সরকার হয়তো, ইউনূস সরকারও বাধ্য হতো, কিংবা নতুন সরকার আসার পরপরই আরো 1 মাস আগেই ব্যবস্থা নিতে পারতো। সো এখানে কিন্তু প্রত্যেকের দায়িত্ব আছে, কনসার্ন যারা। আপনার স্বাস্থ্যের ডিজি কি করলেন, ওনারা কেন ভেরি ফার্স্ট ডেতে মন্ত্রীকে বললেন না, সরকারকে বললেন না? কেন আপনার যে সমস্ত সংগঠন আছে, আপনার ডাক্তারদের, তারা কেন স্টেটমেন্ট দিয়ে বললেন না, প্রেস কনফারেন্স করে বললেন না যে দিস ইজ দ্য সিচুয়েশন? খালি একা তো সরকারকে দোষারোপ করে লাভ নেই। আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়াটাও তো আসলে এটা বড় অন্যতম তাদের বড় দায়িত্ব, তাদের মূল দায়িত্ব। কিন্তু আমরা যারা দৃষ্টিতে আনার দায়িত্ব যাদের ছিল, কিংবা আমরা করতে পারতাম, সেখানেও আমাদের ফেলিয়ার আছে। সুতরাং অন্য জায়গাগুলো যেমনটি বলছেন, এখন যক্কা নিয়ে যারা রিপোর্ট করেছে, তারা এই স্বাস্থ্য রিপোর্টাররা এখন প্রত্যেকটা জায়গায় এরকম স্ক্যানিং করে তারা কিন্তু এটা দৃষ্টিতে আনতে পারে, জনগণের দৃষ্টিতে, সরকারের দৃষ্টিতে। তাইলে এটা প্রেসার ক্রিয়েট হয় সরকারের উপর, কিংবা মন্ত্রণালয় এখানে নজর দেওয়ার সুযোগ পায়, যাতে আলটিমেটলি তো আমাদের যাতে এই সমস্যাগুলো না হয়, সেটাই তো আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। এখানে এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে, এবং অবশ্যই এখানে ইউনূস সরকারের ব্যর্থতা আছে। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।